জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ, পুষ্পস্তবক অর্পণ করেছেন মন্ত্রিসভার নতুন ৫ সদস্য। জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার সাজুর মরদেহ বুঝে পেল পরিবার। বাকি ৫ বাংলাদেশের লাশবাহী অ্যাম্বুলেন্স দেশের পথে, পরিবারের ইচ্ছায় ভারতেই এক নারীর সৎকার। আমরা যারা পর্যটক হিসেবে ভারতে যাই, আমরা যে নিরাপত্তাহীনতা থাকে এটা যেন ভারত হাইকমিশনকে অবহিত করেন। আমরা আসরবাদ কালীগঞ্জে বড়য়াতে তাকে দাফন কাজ সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। দেশের নানা প্রান্তে এখনো গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা, বাসাবাড়ি আর শিল্প কারখানাও কার্যত ব্যাহত। ১ মাসের মধ্যে সমাধান সম্ভব নয় জানালেন অর্থমন্ত্রী। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি মশির অনেক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। আর এই সময় ৩ বাহিনী প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। শুক্রবার রাতে শপথ গ্রহণের পর শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মৃতিসৌধে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ৩ বাহিনীর প্রধান। বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করেন মির্জা ফখরুল। বিউগলের সুরে উত্তোলন করা হয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত লাল সবুজের জাতীয় পতাকা। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নতুন রাষ্ট্রপতি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনী একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল। ৯১ সংসদীয় গণতন্ত্র চালুর পর থেকে দেশ আর রাষ্ট্রপতি শাসিত নয়, বরং প্রধানমন্ত্রী শাসিত। কিন্তু তারপরেও দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানালেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের সহ স্বাধিকার আন্দোলনের সকল শহীদদের প্রতি। তিনি আগামীতেও এই মুক্তিযুদ্ধকে সর্বোচ্চ শিখরে রাখবেন, গণতান্ত্রিক সংকটে কিংবা যে কোনো সময় বা প্রয়োজনে দায়িত্বশীল ও নিরপেক্ষ আচরণ করবেন, সেই প্রত্যাশা সকলের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সাভার জাতীয় স্মৃতিসৌধ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ৫ মন্ত্রী প্রতিমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের ক্রান্তিকালে জনগণের ভোটে হাল ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রিসভায় নতুন সদস্য সংযোজন হয়েছে। এই সময় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদুজ্জামান বিল্লাত বলেন, সরকারের সব পরিকল্পনা দেশের উন্নতির জন্য। কিভাবে, কাকে দিয়ে, কোথায় কাজ করালে ভালো ফল মিলবে তা চিন্তা করেই পদায়ন করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সবার আগে বাংলাদেশকে রেখে পররাষ্ট্র নীতি প্রণয়ন করেছে নতুন সরকার। শেখ হাসিনাকে ফেরত আনার দাবি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থের ব্যাপারে আপোষ করবে না বাংলাদেশ। আমরা ২০২৬ সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। সমস্ত প্লেনই কিন্তু বাংলাদেশের উন্নতির জন্য এবং বাংলাদেশ জনসাধারণের আপনার উন্নতির জন্য।
তিনি এই উন্নতি চিন্তা করেছেন যে কিভাবে কাকে দিয়ে কোথায় কাজ করালে ভালো হবে, সেভাবে তিনি চিন্তা করেই কিন্তু আমাদেরকে পদায়ন করেছেন। একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। পরে স্মৃতিসৌধ থেকে জিয়ার সমাধিতে যান মন্ত্রিসভার নতুন 6 সদস্য। সেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তারা সূরা ফাতিহা পাঠ করেন এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল রুটটি বেছে নেওয়া হয়েছে। আর এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপরে গুরুত্বারোপ করেন। দেশে পৌঁছেছে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বেলা 10টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পৌঁছায় সাজুর মরদেহ। ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষে সাজুর ছোট ভাই বিপুর কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর লাশবাহী গাড়ি পৌঁছায় গ্রামের বাড়ি কালীগঞ্জের বরেয়ায়। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আলিমুজ্জামান সাজুকে। এছাড়া কুষ্টিয়ার একই পরিবারে 4 সদস্য সহ সাভারের আহমেদ বাবুর মরদেহ বেলা 1টায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের পর দেশের উদ্দেশ্যে রওনা করে। এছাড়া পরিবারের ইচ্ছায় কলকাতার নিমতলা শ্মশানে হয় এক নারীর সৎকার। বুধবার রাতে হোটেল শিখা এনে অগ্নিকাণ্ডে প্রাণ যায় 9 জনের, যার মধ্যে 7 জনই বাংলাদেশি। অগ্নিদগ্ধদের মধ্যে কয়েকজন এখনও আছেন। এখানকার প্রসিডিউরগুলোও ছিল একটু জটিল, তো সেই কারণে আমাদের একদিন বেশি লাগলো। আলিমুজ্জামানের মৃতদেহ অলরেডি বাংলাদেশে প্রবেশ করেছে এবং আমরা আশা করছি আজকে বিকেলের মধ্যেই বাকি যে 5টি মরদেহ আছে সেগুলো তাদের আত্মীয় স্বজনরা এই যে বেনাপোল সীমান্ত দিয়ে কুষ্টিয়াতে এবং ঢাকায় নিয়ে যেতে পারবেন। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যপাত্র জানার জন্য আমরা সাতক্ষীরা ও বেনাপোল থেকে যুক্ত করে নিচ্ছি আমাদের 2 সহকর্মীকে। শুরুতেই চলে যেতে চাই সাতক্ষীরায়, সেখানে আকরামুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন। আকরাম, আপনার থেকে জানছিলাম কিছুক্ষণ আগে, আবার একটু জানতে চাই আসলে জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পর্কে আপনার কাছে বিস্তারিত কোনো তথ্যপাত্র আছে কিনা? মরদেহটি কিন্তু 3টার পর যে তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে এসে পৌঁছায় এবং এখানে পৌঁছানোর পর যে মরদেহটির গোছল করায় ধর্মীয় আচার মেনে তার পরিবারের সদস্যরা এবং জানাজার জন্য আসর বাদ সময় দেওয়া হয়েছে এবং এই মরদেহটিকে শেষ এক নজর দেখার জন্য প্রতিবেশী, আত্মীয় স্বজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে তার বাড়িতে এসে ভিড় করছেন এবং এই যে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। ব্যক্তি জীবনে এই যে আলিমুজ্জামান সাজু, তিনি ছিলেন অবিবাহিত এবং তারা 4 ভাই বোন, 4 ভাই এবং 2 বোন। 4 ভাইয়ের মধ্যে 1 ভাই কিন্তু আগেই মারা গেছেন এবং সাজু ভারতের কলকাতায় কিন্তু তিনি মারা গেলেন এবং বর্তমানে তার 2 ভাই রয়েছে এবং আত্মীয় স্বজন এই যে মরদেহ দেখার জন্য ছুটে আসছেন, প্রতিবেশীরা আসছেন, বন্ধু বান্ধবরা আসছেন। সব মিলে একটি যে শোকাবহ পরিবেশ সেটি কিন্তু এখন চলছে কালীগঞ্জের এই যে আলিমুজ্জামানের বাড়িতে এবং আছর বাদ যে জানাজা শেষ হবে এবং জানাজার পর যে দাফন প্রক্রিয়া সেটি শেষ হবে। অনেক আকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবার বেনাপোল সীমান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন।
কামাল, মরদেহবাহী যে সমস্ত অ্যাম্বুলেন্সগুলো রওনা দিয়েছে সেগুলো বেনাপোল পৌঁছাতে কতক্ষণ সময় লাগতে পারে, সেখানকার কর্মকর্তারা কিছু বলেছেন কিনা? বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের সামনে অবস্থান করছি। গত 19শে আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকার যে একটি আবাসিক হোটেলে যে ভয়াবহ অগ্নি ঘটনা ঘটে, এই ভয়াবহ অগ্নি ঘটনা ঘটাতে ওখানে ওই স্থলে 9 জনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে বাংলাদেশি নাগরিক ছিল 7 জন, আর বাকি 2 জন ছিল ভারতের। তো এই 7 জন বাংলাদেশি নাগরিকের মরদেহ বাংলাদেশে আনার জন্য গতকাল থেকে তার স্বজনেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো স্থানীয় প্রশাসনের অনুমতি ও ইন্ডিয়ান ও বাংলাদেশের হাই কমিশনের এনওসি বা ছাড়পত্রর কার্যক্রম চলমান ছিল। আজ 12টা 30 অর্থাৎ বাংলা টাইম 1টার সময়ে আনুষ্ঠানিকতা শেষে তাদের 4টা অ্যাম্বুলেন্সে সর্বমোট 5 জনের মরদেহ ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্টে কিছুক্ষণ আগে রওনা অবস্থান করছে একটি, আর বাকি 3টি কিছুক্ষণের মধ্যে পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছানোর কথা রয়েছে বলে আমরা স্থানীয় ইমিগ্রেশন সূত্রে জেনেছি। তো আমি পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসির সাথে আমার মুঠোফোনে কথা হয়েছে। তিনি বলেছেন যে তাদের ভারতের যে 5 জন মৃতদেহ বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছানোর কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যে পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছানোর পরপরই কিন্তু পেট্রাপোল ইমিগ্রেশনের চেকপোস্টের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছানোর কথা রয়েছে। তো এরা বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে তারা আনুষ্ঠানিকতার খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ করে এই 5 জনের মৃতদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এই ছিল বেনাপোল স্থলবন্দরের সর্বশেষ অনেক। ধন্যবাদ কামাল আমাদের সঙ্গে যুক্ত থেকে সবশেষ খবরাখবরগুলো জানানোর জন্য। দেশের বিভিন্ন জেলায় এখনও কাটেনি গ্যাস সংকট। সংকটের প্রভাব পড়েছে আবাসিক আর শিল্প খাতেও। কোথাও সিলিন্ডার, কোথাও বৈদ্যুতিক চুলা ব্যবহার করে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের, আর এতে কমছে আয় রোজগার, আর কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। গ্যাস সংকট যেন ফিরিয়ে দিয়েছে পুরনো দিনের রান্নাঘরের চিত্র। মাটির চুলায় কাঠের আগুন আর কালো ধোঁয়ার মধ্যে চলছে পরিবারের আহার তৈরির প্রস্তুতি। চরম ভোগান্তিতে গৃহবধূরা। দেশের বিভিন্ন জেলায় দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ এতটাই কম থাকে যে অনেক বাসায় চুলাই জ্বালানো অসম্ভব হয়ে ওঠে। কোথাও কোথাও গভীর রাতে অল্প সময়ের জন্য গ্যাস পাওয়া গেলেও সেই চাপে স্বাভাবিকভাবে করা যায় না রান্না। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডারের ওপর নির্ভর করছে। এতে বাড়তি খরচ সামাল দিতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। একটার পর একটু বাড়ে, আবার কমা যায়, রাত্রেও থাকে না। তারপর যে কারেন্টের চুলা বা কারেন্টের কুকার আছে ওইটাতে আমরা রান্না করি। মাটির চুলায় কোনোভাবে রান্না করে এভাবে চলে, ম্যাক্সিমাম সময় না খেয়েও থাকি। গ্যাস না থাকার কারণে কারেন্টও রানতে পারি না, কারেন্ট থাকে না, এজন্য খুবই আর কি কষ্ট করতে হইতাছে। গ্যাসের জন্য দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। গাজীপুর সহ বিভিন্ন জেলার চিত্র এমনই। কখন গ্যাস মিলবে সেই অপেক্ষায় চালকরা। দীর্ঘ সময় গাড়ি নিয়ে বসে থাকায় একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে কমে যাচ্ছে দৈনিক আয়। একবারে গ্যাস 3বার নিয়েও আমরা গাড়ি চালাতে পারতেছি না। বর্তমানে আমাদের অবস্থা খুবই খারাপ। গ্যাস শেষ হলে তেলে যাইতে হয়, যেহেতু ভাড়া ধরেন 5,000 টাকা ভাড়া, এ জায়গায় তেল পুড়তে হয় 3,000 টাকা। তা মালিক পায় কয় টাকা, ড্রাইভারের পায় কয় টাকা, অনেক সমস্যা হয়ে যাচ্ছে। সারা রাত গ্যাস নিতে হয়, দিনবেলা টিপ মারতে হয়, নাই কোনো ঘুম নাই কোনো খাওয়া। শিল্প কারখানাতেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় কোথাও কমেছে উৎপাদন, কোথাও ব্যাহত হচ্ছে নিয়মিত কার্যক্রম। এতে বাড়ছে উৎপাদন ব্যয়, ক্ষতির মুখে পড়েছেন উদ্যোক্তারা। জীবিকা নিয়ে অনিশ্চয়তায় শ্রমিক ও কর্মচারীরা। গ্যাসের জন্য কারখানা বদ্ধ, আমরা বউ বাচ্চা নিয়ে চলবো কিভাবে? গ্যাসের অভাবে আমাদের ফ্যাক্টরি অচলের অবস্থা আছে বর্তমানে। গ্যাস আসে না, গ্যাস দেয় না। সরকারের কাছে আমাদের দাবি গ্যাসটা যেন অতি তাড়াতাড়ি দেয়। তবে গেল কয়েকদিনের ভোগান্তির পর চট্টগ্রামে কিছুটা স্বাভাবিক হয়েছে গ্যাসের সরবরাহ, যদিও দেশের অন্যান্য অঞ্চলে সংকট পুরোপুরি কাটেনি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে, চাইলেও 1 মাসের মধ্যে সমাধান সম্ভব না।
ঢাকা চেম্বার আয়োজিত রাজস্ব ও মুদ্রানীতি বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার ন্যূনতম 3 মাসের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে। জানান, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। অর্থমন্ত্রী বলেন, দেশ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সন্ধিক্ষণে অবস্থান করছে। একদিকে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি, আর অন্যদিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ এবং জ্বালানি সংকট, যা অর্থনীতিকে বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি করছে। আর এমন পরিস্থিতিতে রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় প্রয়োজন রয়েছে। সেমিনারে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ জানান শিল্প উদ্যোক্তারা। বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিল্প খাতে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। দেশের মধ্যে যদি বিনিয়োগ না হয় বিদেশিরা এখানে আসার জন্য যে ইনসেন্টিভ যে তাদের যে কনফিডেন্স সেটা হবে না। কারণ বাংলাদেশের ব্যবসায়ীরা সেটা করেছে বিগত দিনে। আমাদের যে গ্রোথটা হয়েছে বিগত দিনে সেটা মূলত প্রাইভেট সেক্টর ড্রিভেন একটা গ্রোথ ছিল। রেমিটেন্সের অর্থ অভিবাসী পরিবারগুলোর সুরক্ষায় কিভাবে টেকসই উপায়ে বিনিয়োগ করা যায় তা নিয়ে ছায়া সংসদের আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। রেমিটেন্সের অর্থ এসএমই খাতে বিনিয়োগ করা উচিত নাকি প্রাতিষ্ঠানিক কোনো ব্যাংকিং খাতে, তা নিয়ে যুক্তি, পাল্টা যুক্তি ও যুক্তি খণ্ডন করেন বিতর্কিকরা। অভিবাসী পরিবারের সুরক্ষায় রেমিটেন্সের অর্থ বিনিয়োগের সবচেয়ে উত্তম কৌশল কোনটি হতে পারে তা নিয়ে ছায়া সংসদ। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই ছায়া সংসদে সরকারি দল হিসেবে ছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অন্যদিকে বিরোধী দলের ভূমিকায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিতর্কে সরকারি দলের বক্তারা রেমিটেন্সের অর্থ টেকসই ও সুরক্ষিত রাখতে এসএমই খাতে বিনিয়োগের পক্ষে যুক্তি তুলে ধরেন। বিরোধী পক্ষ অভিবাসী পরিবারের সদস্যদের জন্য বেশ কিছু বিকল্প বিনিয়োগের পরামর্শ তুলে ধরেন। মেক্সিকো সরকার আইডিবি প্রকল্পের মাধ্যমে মাইগ্রেন্ট রেমিটেন্সকে সিড ক্যাপিটাল হিসেবে ব্যবহার করে মাইক্রো এন্টারপ্রাইজ এবং অ্যাগ্রো এসএমইতে বিনিয়োগ করার মাধ্যমে অভিবাসী পরিবারের সুরক্ষা নিশ্চিত করেছে। তাহলে মাননীয় স্পিকার, আমরা কেন এসএমইতে বিনিয়োগ করব না? আমরা দেখালাম প্রাতিষ্ঠানিক ফিনান্সিয়াল ইনক্লুশন, প্রবাসী ওয়েজ আর্নার্স বন্ড ও গ্রিন এনার্জি ফান্ডের মাধ্যমে ঝুঁকিহীন বিনিয়োগ, মানব সম্পদ ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই সমাধান। সরকার দল কিন্তু এখনো প্রমাণ করতে পারে নাই আমাদের এই 3 খাত তাদের থেকে কেন সর্বোত্তম না। আয়োজনের প্রধান অতিথি আইএমও বাংলাদেশের চিফ অব মিশন বলেন, অভিবাসীদের কষ্টের ফসল সঠিক পথে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, রেমিটেন্সের অর্থের সঠিক বিনিয়োগ অভিবাসী পরিবারগুলোর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Across the world, SMEs are engines of innovation, entrepreneurship, and job creation. A small business started with remittance savings today can become a source of employment for many tomorrow. খরচের পাশাপাশি যদি তারা এসএমই খাতে বিনিয়োগ করে তাহলে দেশে ফিরে এসে সে নিজেও একজন উদ্যোক্তা হতে পারবে, সে নিজেও একজন স্বাবলম্বী মানুষ হতে পারবে, তার নিজেরও কর্মসংস্থান হবে। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্র নির্মাণ করা অসম্ভব, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। বলেন, জঞ্জাল ছড়ানো সাংবাদিককে মূলধারা থেকে আলাদা করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর মৌচাক কসমোস সেন্টারে নিউজ এজেন্সি ইউএনবির জেলা প্রতিনিধি বার্ষিক সম্মেলন জহিরুদ্দিন স্বপন আরও বলেন, সাংবাদিকদের বেতন কাঠামো সম্মানজনক স্থানে নির্ধারণ না হলে কোনো জ্ঞান তাদের ভালো থাকার সুযোগ দেবে না। জঞ্জালযুক্ত সাংবাদিকদের গণমাধ্যম থেকে সরাতে সরকারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের বেতন, বোনাস, চাকরির নিশ্চয়তা সব কিছুর দায়িত্ব নিতে হবে মালিককে। অনুষ্ঠানে গণমাধ্যম পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্যের কথা তুলে ধরেন। রাষ্ট্র সমাজ নিয়ন্ত্রকটা যদি ভাবেনও যে গণমাধ্যমবিহীন এবং একটা স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমবিহীন তারা রাষ্ট্র সমাজ বিনির্মাণ করবেন, এটা অসম্ভব, চাইলেও এখন আর পারা যাবে না। এই পরিচয়টাকে সম্মানজনক নিশ্চিত করার জন্যই আপনাদের মতো সৎ সাংবাদিকদের উচিত, সাদা সাংবাদিকদের উচিত হলুদ সাংবাদিকতা বন্ধ করে এবং পরগাছা গণমাধ্যম ডিজিটাল যে জঞ্জালগুলি তৈরি হচ্ছে
এটার সঙ্গে মেইন স্ট্রিম মিডিয়াকে আলাদা করে ফেলা দরকার। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা তা কোনো দেশের মন্তব্যের উপর নির্ভর করবে না। যে কোনো জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। রাজধানীর সিদ্ধেশ্বরীতে তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার শীর্ষক সংলাপ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সংলাপে প্রতিমন্ত্রী বলেন, নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও নীতিগত পরিবর্তন জরুরি। শামা ওবায়েদ বলেন, দেশে দীর্ঘ সময় নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীর ক্ষমতায়ন হয়নি। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের নেতৃত্ব একেবারে শূন্যের কোটায়। সকল বাধা উপেক্ষা করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যদি তার অর্থ না থাকে তাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে, যে যাতে সে তার নিজ এলাকায় গিয়ে সে দল গোছাতে পারে, কর্মী গোছাতে পারে এবং আমাদের দেশে যে মাঠের রাজনীতিটা, সেই রাজনীতিটা করে সে টিকে থাকতে পারে। এই জায়গাটাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার এবং পলিসিগত পরিবর্তন দরকার। পদ্মা ব্যারেজকে শুধু একটি অবকাঠামো নয়, বাংলাদেশের সামগ্রিক পানি ব্যবস্থাপনার অংশ হিসেবে দেখার তাগিদ দিয়েছেন পানি ও পরিবেশ বিশেষজ্ঞরা। সকালে রাজধানীর সিরডাপে বাপা ও প্যান আয়োজিত জাতীয় মতবিনিময় সভায় উঠে আসে পদ্মা ব্যারেজের সম্ভাবনা, ঝুঁকি, দীর্ঘমেয়াদী পানি ব্যবস্থাপনার নানা দিক। বিশেষজ্ঞরা এখানে বলেন, ব্যারেজের সম্ভাব্য সুফলের পাশাপাশি পলি জমা, ভাটিতে পানির প্রবাহ কমে যাওয়া, পরিবেশগত পরিবর্তন ও আন্তঃসীমান্ত পানি নির্ভরতার মতো ঝুঁকিও বিবেচনায় নিতে হবে। আর একই সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি পুনরুদ্ধার, লবণাক্ততা নিয়ন্ত্রণ, নদী পুনর্জীবন ও সুন্দরবনের পরিবেশ সংরক্ষণে প্রকল্পটি ভূমিকা রাখতে পারে। তাই পদ্মা ব্যারেজকে কোনো একক প্রকল্প হিসেবে নয়, পদ্মা, গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোকে নিয়ে একটি সমন্বিত জাতীয় পানি ব্যবস্থাপনা কাঠামোর অংশ হিসেবে বিবেচনার প্রস্তাব করেন বিশিষ্টজনরা। এবার বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবরাখবর। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 8 উইকেটে 165 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করল অজিরা। ফলে লিড দাঁড়ালো 101 রানে। শরীফুল ইসলামের নেয়া 6 উইকেটে এখনও আশার আলো আছে টিম টাইগারদের। আর অপরদিকে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 64 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ, যা কিনা এই নিজেদের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানের রেকর্ড। আভাসটা তো আগেই ছিল, টসটাই হবে ম্যাকাইতে সবচেয়ে বড় ফ্যাক্টর। বাতাসে কঠিন পরীক্ষা যে দিতে হবে আগে ব্যাট করা দলকে, আর চ্যালেঞ্জিং কন্ডিশনে সেই অগ্নি পরীক্ষায় দিল বাংলাদেশ, যে পরীক্ষায় লজ্জার রেকর্ড গড়ে ফিরতে হয়েছে টাইগারদের। আগের টেস্টে নিষ্প্রভ মিচেল স্টার্ক বাংলাদেশের ব্যাটারদের সামনে ধারণ করেন রুদ্রমূর্তি। প্রথম বলে শুরু সাদমান ইসলামকে দিয়ে, পরের গল্পটা ম্যাকাইয়ের বুকে লিখেছেন মিচেল স্টার্ক। গতি, সুইং আর অ্যাগ্রেশন, দিশেহারা বাংলাদেশ। একের পর এক উইকেট শিকার করে একাই ধসিয়ে দিয়েছেন টাইগার ব্যাটিং ইউনিট। তানজিদ তামিম, সাদমান, শান্ত, লিটন 4 স্বীকৃত ব্যাটার ফিরেছেন শূন্য হাতে। শরীফুল, তাইজুল, হাসান মাহমুদ 3 টেলেন্ডারের ব্যাটে 35 রান। তাতেই কোনো মতে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড থেকে বেঁচেছে বাংলাদেশ। স্টার্কের 6 আর কামিন্সের 3 উইকেট, বাংলাদেশের নামের পাশে স্কোরবোর্ডে 64। সব রোমাঞ্চ এখানেই শেষ হতে পারত, তবে প্রত্যাবর্তনের ম্যাচে ম্যাকাইয়ের বুকে দাপট দেখালেন টাইগার পেসার শরীফুল ইসলাম। এই বাহাতি পেসারের 6 উইকেট শিকারে দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর 8 উইকেটে 165। শরীফুলের ক্যারিয়ার সেরা স্পেলের পরও 101 রানের লিড অজিদের। এমন কন্ডিশনে প্রথম দিনের এই চাপ দ্বিতীয় দিনে আদৌ সামলাতে পারবে তো সফরকারীরা? ডারউইনে ইতিহাস গড়া একটা জয়ের পর ম্যাকাই টেস্টের প্রথম দিনই মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ভরাডুবি, তারপর শরীফুল ইসলামের বোলিং দাপটে কিছুটা স্বস্তিতেই দিন শেষ করেছে টিম টাইগার্স। একদিনেই ম্যাকাইতে পড়েছে 18 উইকেট। এই টেস্টের ফলাফল কি হতে যাচ্ছে? দ্বিতীয় দিনে কি আসবে ম্যাকাই টেস্টের ফল? বাংলাদেশ কি দ্বিতীয় ইনিংসে কামব্যাকটা করতে পারবে? সেই উত্তরটা মিলবে গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। দর্শক, এই ছিল যমুনা নিউজ।